আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেপিপি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি সহকারী শিক্ষক শাহনাজ শারমিন সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, যেহেতু স্কুল বন্ধ, সবাই বাসায় লেখাপড়া করছো, তাই তোমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা বিভিন্ন বিষয় নিয়ে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান আলোচনা করব। আজকে আমি তোমাদের অষ্টম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসগুলি উপভোগ করবে এবং যেভাবে আমরা বোঝাচ্ছি সে অনুযায়ী পড়ার চেষ্টা করবে। আশা করি তাহলে দেখা যাবে যে এই বন্ধের মধ্যেও তোমরা তোমাদের পড়ার যে সিলেবাসটা আছে সেগুলো ঠিকমতো কমপ্লিট করতে পারবে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল বিষয়ে ফিরে যাই। শিক্ষার্থীরা, অষ্টম অধ্যায়ে আমরা রেচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এখানে তোমাদেরকে একটি চিত্র দেখানো হয়েছে। আশা করি তোমরা সবাই চিত্রটি চিনতে পারছো। এটি হচ্ছে মানব রেচনতন্ত্র। আমরা এখন রেচনতন্ত্র নিয়ে প্রথমে আলোচনা করি। প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে রেচন কী। শিক্ষার্থীরা, জীবদেহে কোষের ভিতরে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া ঘটে। এতে দেখা যায় যে জীবদেহের শারীরবৃত্তীয় কাজগুলো খুব সুচারুরূপে সম্পন্ন হয় এবং জীব বেঁচে থাকে। রাসায়নিক ক্রিয়ার ফলে উৎপন্ন কিছু পদার্থ দেহের জন্য অপরিহার্য, আবার দেখা যায় যে কিছু পদার্থ দেহের জন্য খুবই ক্ষতিকর। তাহলে এই ক্ষতিকর পদার্থগুলো যদি আমাদের দেহ থাকে তাহলে অবশ্যই দেহের জন্য খুবই মারাত্মক একটা সমস্যা সৃষ্টি হবে। তাই আমাদেরকে এই ক্ষতিকর পদার্থগুলো দেহ থেকে অবশ্যই বের করে দেওয়ার ব্যবস্থা করতে হয়। যেমন শোষণের সময় গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। রক্ত এই কার্বন ডাই অক্সাইড পরিবহন করে ফুসফুসে নিয়ে যায়, আবার ফুসফুস থেকে দেহের বাইরে এটি নির্গত হয়। তাহলে একইভাবে দেখা যায় যে বৃক্ক বা কিডনি নাইট্রোজেন ঘটিত বর্জ্য এবং অতিরিক্ত অম্ল শরীর থেকে বের করে দেয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন দেখি রেচন কী। রেচন হচ্ছে একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া হয়। শিক্ষার্থীরা, আবার ভালো করে খেয়াল করো, রেচন একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া হয়। শিক্ষার্থীরা, এই রেচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য আমাদের অবশ্যই একটি তন্ত্রের প্রয়োজন হয়। সেই তন্ত্রটি হচ্ছে রেচনতন্ত্র। সবাই খেয়াল করো, যে তন্ত্রের মাধ্যমে দেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয় তাই রেচনতন্ত্র। এর ফলে দেখা যাচ্ছে যে শরীরের অতিরিক্ত পানি, লবণ এবং জৈব পদার্থগুলো সাধারণত রেচনের মাধ্যমে দেহ থেকে বের করে দিয়ে বৃক্ক দেহের শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন একটু রেচনতন্ত্রের চিত্রটি নিয়ে আলোচনা করি। খেয়াল করো, এখানে একটি মানব রেচনতন্ত্র দেখানো হয়েছে। মানব রেচনতন্ত্র যে অংশগুলো নিয়ে গঠিত সেগুলো ভালো করে খেয়াল করো। এখানে সিমেন্ট বিচির মতো দুটি অংশ রয়েছে, এগুলিকে বলা হচ্ছে বৃক্ক। এখানে লাল রঙের একটি অ্যাওর্টা রয়েছে, এটাকে বলা হচ্ছে ডরসাল অ্যাওর্টা, এবং এটির সাথে সংযুক্ত রয়েছে, একটি বৃক্কের সাথে সংযুক্ত রয়েছে রেনাল ধমনী, এবং তার নিচে রয়েছে একটি রেনাল শিরা। এছাড়াও এখানে নীল রঙের একটি ইনফেরিয়র ভেনা কাভা রয়েছে। আর দুটি বৃক্ক থেকে দুটা নালী বের হয়ে গিয়েছে এবং এই নালী দুটি মূত্রথলিতে এসে জমা হয়েছে। এই নালী দুটিকে বলা হচ্ছে ইউরেটার। তাহলে বৃক্ক থেকে মূত্র এই ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে এসে জমা হয় এবং প্রয়োজন অনুসারে এটা মূত্রনালী দিয়ে দেহের বাইরে নির্গত হচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই মানব রেচনতন্ত্রের চিত্রটি বাসায় এঁকে বারবার প্র্যাকটিস করবে এবং এই অংশগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আমি আবারও বলে দিয়েছি, এখানে রয়েছে দুটি বৃক্ক, ডরসাল অ্যাওর্টা, এবং রয়েছে ইনফেরিয়র ভেনা কাভা।
এছাড়া রয়েছে রেনাল ধমনী, রেনাল শিরা, এবং দুটি বৃক্ক থেকে দুটা ইউরেটার মূত্রথলিতে সংযুক্ত হয়েছে, এবং এই মূত্রথলির নিম্নাংশে রয়েছে একটি মূত্রনালী, যার মাধ্যমে মূত্রটা দেহের বাইরে নির্গত হয়। এই হচ্ছে আমাদের মানব রেচন তন্ত্র। শিক্ষার্থীরা, আমরা এখন দেখব এই মানব রেচনতন্ত্রের মাধ্যমে আসলে কোন ধরনের রেচন পদার্থগুলো দেহ থেকে নির্গত হচ্ছে। রেচন পদার্থ বলতে মূলত নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থকেই বোঝানো হয়ে থাকে। এছাড়াও দেখা যাচ্ছে যে মানবদেহে রেচন পদার্থ মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে আসে। মূত্রের প্রায় 90% হচ্ছে পানি, আর অন্যান্য উপাদানের মধ্যে আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ও বিভিন্ন ধরনের লবণ। এছাড়াও শিক্ষার্থীরা, ইউরোক্রোম নামে এক ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতি মূত্রের রং হালকা হলুদ হয়। শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করো, আমি আবারও বলছি, ইউরোক্রোম নামে এক ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়। এছাড়াও দেখা যায় যে আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়, আবার ফলমূল এবং তরিতরকারি খেলে সাধারণত ক্ষারীয় মূত্র তৈরি হয়। তাহলে শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করো যে আমাদের মূত্রের অম্ল ক্ষারের সমতাটা রক্ষা করার জন্য কোন জাতীয় খাবারগুলো আমাদের প্রয়োজন মতো গ্রহণ করতে হবে। সেটি হচ্ছে আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা যেহেতু বৃদ্ধি পায়, তাই আবার ফলমূল এবং তরিতরকারি খাওয়ার মাধ্যমে আমাদের মূত্রটাকে ক্ষারীয় ভাব তৈরি করতে হয়। তাহলে আমাদের খাদ্যের উপরে আসলে মূত্রের অনেক কিছুই নির্ভর করে। শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের বৃক্কের একটি লম্বচ্ছেদ নিয়ে আলোচনা করছি। এখানে একটি চিত্র দেখানো হয়েছে, চিত্রটি হচ্ছে বৃক্কের লম্বচ্ছেদ। এখন এটির গঠন নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। তার আগে জেনে নেই বৃক্ক কী। মানব দেহের উদর গহ্বরের পেছনের অংশে, আবারও বলছি, মানব দেহের উদর গহ্বরের পেছনের অংশে মেরুদণ্ডের দুদিকে বক্ষপিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থায় দুটি বৃক্ক অবস্থান করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে মানুষের দেহের উদর গহ্বরের পেছনের মেরুদণ্ডের দুই দিকে আমাদের যে বক্ষপিঞ্জর রয়েছে তার নিচে ঠিক পিঠ সংলগ্ন অবস্থায় বৃক্ক দুটি অবস্থান করে। আর প্রতিটি বৃক্ক দেখতে সিম বিচির মতো এবং রং লালচে হয়। খেয়াল করো, বৃক্কের যে গঠনটা আছে এই গঠনটা অনেকটা সিমের বিচির মতো এবং এই রংটা অনেকটা লালচে হয়ে থাকে। শিক্ষার্থীরা, বৃক্কের চিত্রটি খেয়াল করো সবাই। বৃক্কের বাইরের পার্শ্বটা হচ্ছে উত্তল। খেয়াল করো সবাই, এর বাইরের যে অংশটা রয়েছে এটি হচ্ছে উত্তল এবং ভিতরের পার্শ্বটা হচ্ছে অবতল। এই যে ভিতরের যে অংশটা রয়েছে এটা কিছুটা অবতল ধরনের হয়। আর এই অবতল অংশের যে ভাঁজটা আছে, এখানে যে ভাঁজটা সংযুক্ত হয়েছে, যে ভাঁজ রয়েছে, এই ভাঁজটাকে বলা হচ্ছে হাইলাম, হাইলাস বা হাইলামও বলে থাকি আমরা। এটিকে আমরা দুটো নামে উল্লেখ করতে পারি, হাইলাস বা হাইলাম। এই অবতল অংশের ভাঁজযুক্ত অংশটি হচ্ছে হাইলাম বা হাইলাস। এই হাইলামের ভিতর থেকে ইউরেটার, খেয়াল করো শিক্ষার্থীরা, এটা হচ্ছে ইউরেটার। এই হাইলামের ভিতর থেকে ইউরেটার এবং রেনাল শিরাটা বের হয়ে যায়। রেনাল শিরা হচ্ছে এখানে নীল রঙের একটি শিরা দেখানো হয়েছে, এটা হচ্ছে রেনাল শিরা। তাহলে হাইলামের এই ভিতরের অংশ থেকে ইউরেটার এবং রেনাল শিরাটা বাহিরের দিকে বের হয়ে যাচ্ছে। এবং এই যে এখানে লাল রঙের একটা ধমনী দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে রেনাল ধমনী। এবং এই রেনাল ধমনী বৃক্কে প্রবেশ করে। আমরা চিত্রে যে রেনাল ধমনী এবং শিরাটা দেখেছিলাম, এখানে বৃক্কের মধ্যে এটা আরও স্পষ্টভাবে তোমাদের দেখাচ্ছি। এই ইউরেটার এবং রেনাল শিরা বৃক্কের বাইরে বের হয়ে যাচ্ছে এবং রেনাল ধমনী বৃক্কের ভিতরে প্রবেশ করছে। শিক্ষার্থীরা, এখানে একটি বৃক্কের লম্বচ্ছেদ দেখানো হয়েছে। সাধারণত দুটা বৃক্ক থেকে দুইটা ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে এবং দেখা যায় যে ইউরেটারের সামনে যে ফানেল আকৃতির যে অংশটা রয়েছে, সবাই খেয়াল করো ভালো করে, এই ইউরেটারের সামনের দিকে ফানেল আকৃতির যে প্রশস্ত অংশটা রয়েছে, এই প্রশস্ত অংশটাকে বলা হচ্ছে প্যালভিস।
ফানেল আকৃতির প্রশস্ত অংশকে বলা হচ্ছে রেনাল প্যালভিস। খেয়াল করো সবাই, এটি হচ্ছে প্যালভিস বা রেনাল প্যালভিস। এছাড়াও বৃক্ক এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে, একে রেনাল ক্যাপসুল বলে। শিক্ষার্থীরা, সম্পূর্ণ বৃক্কটা এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে। তন্তুময় আবরণটিকে বলা হচ্ছে আমাদের রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল সংলগ্ন অংশকে বলা হচ্ছে কর্টেক্স। আমাদের এই যে রেনাল ক্যাপসুল রয়েছে, রেনাল ক্যাপসুলের সংলগ্ন অংশটা হচ্ছে কর্টেক্স, আর ভিতরের দিকের যে অংশটা রয়েছে, কর্টেক্সের ভিতরের দিকে যে অংশটা আছে, এটাকে বলা হচ্ছে মেডুলা। শিক্ষার্থীরা, আমাদের এখানে একটা জিনিস জেনে রাখা ভালো যে এই কর্টেক্স এবং মেডুলার উভয় অঞ্চলই যোজক কলা এবং রক্তবাহী নালী দিয়ে গঠিত। এই মেডুলার ভিতরে দেখা যায় যে 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে। খেয়াল করো সবাই, এখানে পিরামিডের মতো কিছু অংশ রয়েছে, এগুলোকে বলা হচ্ছে রেনাল পিরামিড, অর্থাৎ মেডুলায় সাধারণত এরকম 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে এবং এদের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা গঠন করে। আমি আবারও বলছি, শিক্ষার্থী ভালো করে খেয়াল করো, এই রেনাল পিরামিডের অগ্রভাগ প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা গঠন করে এবং এসব প্যাপিলা সরাসরি প্যালভিসে উন্মুক্ত হয়। আমাদের ইউটেরের সামনে যে ফানেল আকৃতির অংশটা ছিল, এটা হচ্ছে প্যালভিস। এই রেনাল প্যাপিলাগুলো সম্পূর্ণ সরাসরি গিয়ে এখানে প্যালভিসে উন্মুক্ত হচ্ছে। শিক্ষার্থীরা, আমরা বৃক্কের লম্বচ্ছেদের সম্পূর্ণ চিত্রটি আরেকবার পর্যবেক্ষণ করি। এখানে আমাদের কি রয়েছে? রেনাল ধমনী রয়েছে, যেটা দেহের কিডনির ভিতরে প্রবেশ করছে। এছাড়া রেনাল শিরা রয়েছে, যা কিডনি থেকে বের হয়ে যাচ্ছে। ইউরেটারও কিডনির বাইরে বের হচ্ছে। এখানে ভাঁজকৃত একটি অংশ রয়েছে, অবতল অংশ, এটাকে বলা হচ্ছে হাইলাম, আর উত্তল অংশ রয়েছে। এছাড়াও এখানে দেখা যাচ্ছে যে তন্তু আকৃতির যে অংশটি রয়েছিল, সেটাকে বলা হচ্ছে আমাদের রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল সংলগ্ন রয়েছে কর্টেক্স এবং ভেতরের অংশটি হচ্ছে মেডুলা। এছাড়াও দেখা যাচ্ছে যে এখানে রেনাল ক্যাপসুলের ভিতরে রেনাল পিরামিড রয়েছে এবং এই রেনাল পিরামিডের এখানে আমাদের নেফ্রন রয়েছে এবং নেফ্রনের নিচের অংশটা হচ্ছে সংগ্রাহী নালী। শিক্ষার্থীরা, আমরা এখন নেফ্রন নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা দেখি নেফ্রন কি। শিক্ষার্থীরা, প্রতিটি বৃক্কে বিশেষ এক ধরনের নালিকা থাকে, যাকে ইউরিনিফেরাস নালিকা বলা হয়। এই ইউরিনিফেরাস নালিকার দুইটা অংশ, একটা হচ্ছে নেফ্রন আর একটা হচ্ছে সংগ্রাহক নালিকা। একটি হচ্ছে নেফ্রন আর একটি হচ্ছে সংগ্রাহক নালিকা। এগুলি হচ্ছে বৃক্কের ভিতরে যে বিশেষ ধরনের নালিকা রয়েছে, সেই ইউরিনিফেরাস নালিকার দুইটি অংশ। দেখা যায় যে এই নেফ্রন মূত্র তৈরি করে আর সংগ্রাহক নালিকা রেনাল প্যালভিসে মূত্রটাকে বহন করে নিয়ে যায়। নেফ্রন কি? বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কাজ করার একককে নেফ্রন বলে। মানবদেহের প্রতিটি বৃক্কে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। এই প্রতিটি নেফ্রন দেখা যাচ্ছে যে একটি রেনাল কর্পাসল বা মালপিজিয়ান অঙ্গ বলা হয় যেটাকে, এবং একটি রেনাল টিউবিল নিয়ে গঠিত। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের এই প্রতিটা নেফ্রনের একটি অংশ হচ্ছে রেনাল কর্পাসল, অর্থাৎ আমাদের এই পর্যন্ত যে অংশটা রয়েছে, এই নিকটবর্তী পেঁচানো অংশের আগ পর্যন্ত, এই পর্যন্ত অংশটি হচ্ছে আমাদের রেনাল কর্পাসল, এবং পেঁচানো যে নালীটা শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত ইউ আকৃতির নালী পর্যন্ত, এটাকে বলা হচ্ছে রেনাল টিউবুল। তাহলে একটি নেফ্রন অর্থাৎ প্রতিটি নেফ্রন রেনাল কর্পাসল এবং রেনাল টিউবুল নিয়ে গঠিত। প্রতিটি রেনাল কর্পাসলের আবার দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে গ্লোমেরুলাস আর একটি হচ্ছে বোমেন্স ক্যাপসুল।
গ্লোমেরুলাসে দেখা যাচ্ছে ইফারেন্ট ধমনী এবং এফারেন্ট ধমনী রয়েছে, এবং নিচের যে পেয়ালাকৃতি অংশটা রয়েছে এটাকে বলা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। অর্থাৎ রেনাল কর্পাসল, গ্লোমেরুলাস ও বোমেন্স ক্যাপসুল এই দুটি অংশ নিয়ে গঠিত। এই বোমেন্স ক্যাপসুল গ্লোমেরুলাসকে বেষ্টন করে রাখে। শিক্ষার্থীরা খেয়াল করো, এই গ্লোমেরুলাস একগুচ্ছ কৌশিক জালিকা দ্বারা তৈরি। রেনাল ধমনী থেকে দেখা যাচ্ছে যে রেনাল ধমনী থেকে সৃষ্ট অ্যাফারেন্ট আর্টারিওল বা অ্যাফারেন্ট ধমনী ক্যাপসুলের ভিতরে ঢুকে, এই ক্যাপসুলের ভিতরে ঢুকে, নিচের অংশটা হচ্ছে ক্যাপসুল, এই ক্যাপসুলের ভিতরে ঢুকে প্রায় 50টি কৌশিক জালিকা তৈরি করে। এগুলো আবার বিভিন্নভাবে বিভক্ত হয়, বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্তজালিকা সৃষ্টি করে। এই সব জালিকাগুলো আবার ইফারেন্ট, খেয়াল করো সবাই ভালো করে, এসব জালিকাগুলো আবার মিলিত হয়ে ইফারেন্ট আর্টারিওল সৃষ্টি করে এবং ক্যাপসুল থেকে বের হয়ে যায়। এফারেন্ট ধমনী সূক্ষ্ম জালিকার সৃষ্টি করে, এখানে কতগুলো সূক্ষ্ম জালিকার রক্তজালিকার সৃষ্টি করে এবং এগুলো কৌশিক নালীতে মিলিত হয়ে দেখা যায় যে এগুলো আবার ইফারেন্ট আর্টারিওল বা ইফারেন্ট ধমনী হিসেবে ক্যাপসুল থেকে বের হয়ে যায়। শিক্ষার্থীরা, এখানে এই গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে রক্ত থেকে পরিস্রিত তরল উৎপন্ন করে। তাহলে এখানে আমাদের গ্লোমেরুলাসের পরে আমরা দেখতে পাচ্ছি যে এর অক্ষীয় দেশে, শিক্ষার্থী ভালোভাবে খেয়াল করো, এই যে আমাদের বোমেন্স ক্যাপসুল রয়েছে, এই বোমেন্স ক্যাপসুলের অক্ষীয় দেশ থেকে সংগ্রাহক নালী পর্যন্ত বিস্তৃত, এ হচ্ছে সংগ্রাহক নালী। এই সংগ্রাহক নালী পর্যন্ত বিস্তৃত চওড়া নালীটাকে রেনাল টিউবিল বলে। খেয়াল করো, এই বোমেন্স ক্যাপসুলের নিচ থেকে প্রসারিত যে নালীটা সংগ্রাহক নালী পর্যন্ত চলে গিয়েছে, এই নালীটাকে বলা হচ্ছে রেনাল টিউবুল। এই রেনাল টিউবুল আবার 3টা অংশে বিভক্ত। একটি হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা, যেটা বোমেন্স ক্যাপসুলের নিচ থেকে শুরু হয়েছে, এই প্যাঁচানো নালিকাটা, এটি হচ্ছে আমাদের নিকটবর্তী প্যাঁচানো নালিকা, এবং এর নিচের অংশ রয়েছে হেনলি লুপ, এটি দেখতে অনেকটা ইউ আকৃতির, এই অংশটিকে বলা হচ্ছে হেনরির লুপ। আর 3 নম্বর অংশটি হচ্ছে প্রান্তীয় প্যাঁচানো নালিকা, যেটা সংগ্রাহক নালিকার সাথে গিয়ে মিলিত হয়েছে। এই হচ্ছে রেনাল টিউবুলের 3টি অংশ। শিক্ষার্থীরা, এখন আসো আমরা ইউনিফারাস নালিকার অংশগুলো একটি ছকের মাধ্যমে তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে সম্পূর্ণ ইউনিফারাস নালিকার 2টি অংশ, একটা হচ্ছে নেফ্রন আর একটা হচ্ছে সংগ্রাহক নালিকা। এই নেফ্রনের আবার 2টি অংশ রয়েছে, একটি হচ্ছে রেনাল কর্পাসল বা মালপিজিয়ান অঙ্গ, এবং আরেকটি হচ্ছে রেনাল টিউবুল। চিত্রটি তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে, আমি তোমাদের চিত্রে ভালো করে এগুলো উল্লেখ করে দিয়েছি। এবং রেনাল কর্পাসল বা মালপিজিয়ান অঙ্গের 2টি অংশ রয়েছে, একটা হচ্ছে গ্লোমেরুলাস, যেটা ছাঁকনি যন্ত্র হিসেবে কাজ করে, আরেকটি রয়েছে বোমেন্স ক্যাপসুল। এই গ্লোমেরুলাসে আবার 2টি ভাগে বিভক্ত, একটি হচ্ছে ইফারেন্ট ধমনী এবং অ্যাফারেন্ট ধমনী, এই 2টি ধমনী নিয়ে গ্লোমেরুলাস গঠিত। এছাড়াও দেখা যাচ্ছে যে রেনাল টিউবুলের আবার 3টি অংশ রয়েছে, অর্থাৎ গ্লোমেরুলাসের পরের অংশ থেকে সংগ্রাহক নালিকা পর্যন্ত যে অংশগুলো রয়েছে, যে নালীটা রয়েছে, সেটাকে বলা হচ্ছে আমাদের রেনাল টিউবুল। এই রেনাল টিউবুল আবার 3টি ভাগে বিভক্ত। প্রথম যে অংশটা রয়েছে সেটা হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা, দ্বিতীয় অংশটি হচ্ছে হ্যান্ডলির লুপ, এবং তৃতীয় অংশটিকে বলা হচ্ছে প্রান্তীয় প্যাঁচানো নালিকা। তোমরা যদি চিত্রটি দেখে ভালো করে এই অংশগুলো পড়ো, আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, এবং চিত্রের সাথে মিলিয়ে অবশ্যই বর্ণনাটা পড়বে নেফ্রনে, তাহলে তোমাদের ভালো মনে থাকবে। শিক্ষার্থীরা, আশা করছি আমি তোমাদের অষ্টম অধ্যায় থেকে যে অংশগুলো পড়ালাম, এখান থেকে তোমরা অবশ্যই মানুষের রেচনটা ব্যাখ্যা করতে পারবে। এছাড়াও দেখা যাচ্ছে যে মানবদেহে উৎপন্ন রেচন পদার্থের বর্ণনা করতে পারবে। আরও যে অংশগুলো বর্ণনা করতে পারবে সেটা হচ্ছে বৃক্কের গঠন এবং কাজ। এছাড়াও এককভাবে তোমাদেরকে এখানে নেফ্রনের গঠনটাও আমি দেখিয়েছি। তাহলে তোমরা এখন যেটুকু পড়ানো হয়েছে তার সেই অংশগুলো থেকে তোমরা আমি যে অংশগুলো বললাম সেগুলো অবশ্যই ভালো করে তোমরা এগুলো বর্ণনা করতে পারবে এবং এগুলো কাজও কিছুটা বলতে পারবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের বাকি অংশটুকু
ভালো করে বুঝিয়ে দেব। তবে তার আগে তোমাদের যে অংশটুকু বুঝিয়েছি এগুলো অবশ্যই তোমাদের আয়ত্তে আনতে হবে, নতুবা পরের অংশগুলো তোমাদের বুঝতে কষ্ট হবে। তাহলে আমরা বৃক্কের লম্বচ্ছেদ, নেফ্রনের গঠন এগুলো চিত্র সহকারে খুব ভালো করে বাসায় পড়ব এবং চিত্রগুলো আঁকার প্র্যাকটিস করব। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমরা আসছি। তাহলে সেই ক্লাসের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।